Welcome to the lecture on thermal properties. Actually, last lecture আমরা যেটা দেখেছি যে specific heat capacity of a solid CV equal to Cr. It is independent of the temperature. এখানে আমরা দেখেছিলাম যে আমরা যদি টেম্পারেচার ভার্সেস সিভির গ্রাফ প্লট করি, তার মানে দেখা যাচ্ছে যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে বা কমার সাথে সাথে এই টেম্পারেচার এই সিভিটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। দ্যাট মিনস সাপোজ এটা হলো ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, বাট প্র্যাকটিক্যালি আমরা এক্সপেরিমেন্ট থেকে যেটা দেখছি যে এইটা লোয়ার টেম্পারেচারে, এটা যদি 0 কেলভিন হয়, লোয়ার টেম্পারেচারে অ্যাকচুয়ালি যে লোয়ার টেম্পারেচারে এই সিভিটা স্পেসিফিক হিট কমছে, লুক লাইক দিস। সো যেটা এটা আমরা পেয়েছি ডুলং প্যাটিটস ল। এটা হলো ক্লাসিক্যাল থিওরি অফ সলিড স্টেট ফিজিক্স। এই ক্লাসিক্যাল থিওরি অ্যাকচুয়ালি লোয়ার টেম্পারেচারে যে স্পেসিফিক হিটটা ডিকে করছে সেটা এক্সপ্লেন করতে পারছে না। সো এই লেকচার আর ফোকাস করবে আইনস্টাইন থিওরি অফ Einstein theory of lattice heat capacity. Einstein theory of lattice heat capacity. In previous lecture আমি classical theory of lattice heat capacity বোঝানোর চেষ্টা করেছি। এই জায়গায় সেটা আমি একটু সামারাইজ করলাম যে এখানে আসলে কেন ডিসক্রিপেন্সি, মানে এক্সপেরিমেন্টালের সঙ্গে থিওরিটিক্যাল যে রেজাল্ট সেটা অ্যাকচুয়ালি ম্যাচ করছে না। তো সেজন্য এখন আইনস্টাইন এই ক্লাসিক্যাল থিওরিতে যে জিনিসগুলো অ্যাজাম করেছিল অলমোস্ট সবগুলাই সেও অ্যাজাম করেছে, কিন্তু সে এখানে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করেছে। কোয়ান্টাম মেকানিক্স ইউজ করেছে অর্থ হলো যে আমরা যে হারমোনিক অসিলেটরটা চিন্তা করেছিলাম, যে একটা হারমোনিক অসিলেটরের যে এনার্জি সেটা আমরা চিন্তা করেছিলাম যে p²/2m প্লাস এখানে ছিল আমাদের পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এটা হলো পোটেনশিয়াল এনার্জি, এটা ডিপেন্ড এজ এ ফাংশন অফ এক্স। এইখানে আমরা এটা হলো ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর, এটা না চিন্তা করে সে কোয়ান্টাম হারমোনিক অসিলেটর চিন্তা করেছে। তো যাই হোক, আমি মেইন অ্যাজাম্পশনগুলো আমি আবার এখানে রিভিউ করছি। সময় স্বল্পতার জন্য আমি অ্যাকচুয়ালি জাস্ট এগুলো রিড করছি এবং বোঝার চেষ্টা করছি। এখানে মেইন ফিচারগুলো সুন্দর করে বলা আছে। এই যে এখানে যে সাইলেন্ট, মানে মেইন ফিচার অফ দ্য আইনস্টাইন থিওরি আর লিস্টেড বিলো। তো এখানে যেটা বলছে যে এখানে প্রত্যেকটা অ্যাজাম্পশনেই দেখা গেল ক্লাসিক্যালি যেটা অ্যাজুম করছে ওটার সঙ্গে ঠিক আছে, সে একটা জায়গায় চেঞ্জ করছে আইনস্টাইন থিওরি। এই থিওরিটা উনি 1911 সালে দিয়েছে এবং অনেকটা যে এক্সপেরিমেন্টাল এবং থিওরিটিক্যালের যে ডিসক্রিপেন্সি সেটা রিমুভ করেছে। তারপরেও এরও ড্রব্যাক আছে, পরে ওটা আমরা আলোচনা করব। তবে এখানে আমি এই যে মেইন ফিচার সেগুলোকে একটু পড়ে বোঝার চেষ্টা করি। যেটা ক্লাসিক্যাল থিওরিতে অ্যাজিউম করেছিল যে এ ক্রিস্টাল কনসিস্ট অফ অ্যাটমস হুইচ মে বি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডেন্টিক্যাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক অসিলেটর। এই অ্যাজাম্পশনটাও ঠিক আছে। এ সলিড কনসিস্টিং অফ অ্যান অ্যাটম ইজ ইকুইভ্যালেন্ট টু 3n ওয়ান-ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর। এটাও ক্লাসিক্যালি যে অ্যাজিউম করেছিল সেটার সঙ্গে আইনস্টাইনও একই অ্যাজিউম করেছে। all the harmonic oscillator vibrate with the same natural frequency due to the identical environment of each other. যেহেতু পাশাপাশি যে এনভায়রনমেন্ট একই হওয়ার কারণে সেও অ্যাজিউম করেছে যে তারা একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে। দ্য অসিলেটরস আর কোয়ান্টাম। এইখানে শুধু আমরা যে অসিলেটরটা ওখানে ক্লাসিক্যাল অসিলেটর চিন্তা করেছিল, এখানে কোয়ান্টাম অসিলেটর চিন্তা করা হয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা যে কোয়ান্টাম অসিলেটরের যে
এনার্জি লেভেল, সেটা হলো এনার্জিগুলো ডিসক্রিট এনার্জি স্পেকট্রাম রেদার দ্যান দ্য কন্টিনিউয়াস ওয়ান ফর দ্য ক্লাসিক্যাল অসিলেটর। ইম্পর্টেন্ট, এটাই হলো মেইন মডিফিকেশন অ্যাজাম্পশনগুলোর ভিতরে। আইনস্টাইন যেখানে এখানে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করলো এবং কোয়ান্টাম হারমোনিক অসিলেটর এখানে ইনক্লুড করে সে আবার রিক্যালকুলেট করলো, যে স্পেসিফিকটাকে রিক্যালকুলেট করে দেখা গেল যে কতটুকু এটা হেল্প করছে। এবং এনি নাম্বার অফ অসিলেটর মে বি প্রেজেন্ট ইন দ্য সেম কোয়ান্টাম স্টেট, কথাটাও অ্যাড করেছে। এবং হারমোনিক অসিলেটর, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন যেটা অ্যাড করলো মেইন। Any other of the oscillator may be present in the same quantum state. The harmonic oscillator form an assembly of systems which are distinguishable and identifiable due to their location at separate and distinct lattice site. Hence, obey the Maxwell-Boltzmann distribution of energy. যেটা ওখানে আমরা ইউজ করেছিলাম, ম্যাক্সওয়েল-বোলৎসম্যান ডিস্ট্রিবিউশন এনার্জি ইউজ করেছিলাম। তো ওখানে যেটা আমরা হারমোনিক অসিলেটর এনার্জিটা ধরেছিলাম, যে আমরা যেটা ক্লাসিক্যালি যেটা পাই, এখানকার ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হলো যে কোয়ান্টাম হারমোনিক অসিলেটর। তো অ্যাকর্ডিং টু দিস কোয়ান্টাম হারমোনিক অসিলেটর, দ্য প্লাঙ্ক কোয়ান্টাম থিওরি, সে যেটা আমরা যে ব্ল্যাক বডি রেডিয়েশন ব্যাখ্যা করার সময় সে যখন চিন্তা করেছিল যে এনার্জিগুলো অ্যাকচুয়ালি ডিসক্রিট এনার্জি ভ্যালু, সেই কথাটাই অ্যাকর্ডিং considering the Planck quantum theory, according to Planck quantum theory, এখানে অ্যাকচুয়ালি যেটা বোঝা যায় যে কেন কোয়ান্টাম মেকানিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং গ্রাজুয়ালি যখনই আমরা যত মাইক্রোস্কোপিকের দিকে যাচ্ছি তত কোয়ান্টাম মেকানিক্সের ইউজেবল এবং ইউজটা অনেক বেড়ে যাচ্ছে। এটা একটা অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম মেকানিক্স হেয়ার, যেখানে বলা হচ্ছে যে ডিসক্রিট এনার্জি ভ্যালুজ অফ অসিলেটর, দ্য ডিসক্রিট এনার্জি ভ্যালু, এনার্জিগুলো হবে ডিসক্রিট, দ্য ডিসক্রিট এনার্জি ভ্যালুজ of an oscillator with the frequency, কারণ একটা অবশ্যই একটা অসিলেটর অসিলেট করে উইথ এ ফ্রিকোয়েন্সি, যদি নিউ হয়, ফ্রিকোয়েন্সি যদি নিউ হয়, তাহলে যেটা আমরা লিখতে পারি n ইকুয়াল টু হলো h নিউ, থেকে আমরা আবার এই স্টার্ট দিয়েও লিখি n, এই স্টার্ট হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। n এর মানটা হবে এখানে n ইকুয়াল টু হলো 0 1 2 3, এভাবে করে চেঞ্জ হবে। এবং এই কনসেপ্টটা ইউজ করে সে ওয়েভ মেকানিক্যাল যে মেকানিক্স সেটা ব্যবহার করার পরে হারমোনিক অসিলেটরের জন্য সে যে কোয়ান্টাম হারমোনিক অসিলেটরের জন্য সে যে এনার্জি লেভেলগুলো পায় সেটা হলো যে En ইকুয়াল টু n প্লাস হাফ, এখানে দেখা গেল একটা হাফ অ্যাড হয়েছে, যেটা হলো হারমোনিক অসিলেটরের জন্য, এটা হলো শুধু অসিলেটর, এটা হারমোনিক অসিলেটরের জন্য এখানে হাফ টার্ম পেয়েছে এইচ নিউ ইকুয়াল টু, এটাকেও লেখা যায় n প্লাস হাফ এইচ কার্ড ওমেগা নট। দেখা গেল যে এই যে একটা কনস্ট্যান্ট হাফ পাওয়া যাচ্ছে, সেটাকে আমরা অনেক সময় বলি 0 পয়েন্ট এনার্জি, এটাকে বলা হচ্ছে হাফ এইচ বার ওমেগা নট ইজ 0 পয়েন্ট এনার্জি। এটা অ্যাকচুয়ালি ইন্টারনাল এনার্জিতে কন্ট্রিবিউট করে, এবং কোনো যদি টেম্পারেচার অ্যাবসোলিউট 0 থাকে তারপরেও একটা অসিলেটরের এই পরিমাণ 0 পয়েন্ট এনার্জি থাকবে, যেটা এই 0 বলতে হলো অ্যাবসোলিউট 0 টেম্পারেচারেও একটা অসিলেটরের এনার্জি থাকবে, সেটা হলো এই অ্যামাউন্ট। আচ্ছা, তারপরে আমরা অ্যাকচুয়ালি এখন প্রথমে যেটা আমরা করেছিলাম যে
ক্লাসিক্যালের ক্ষেত্রে আমরা যেই ফর্মুলাটা ইউজ করেছিলাম সেটা এখানে যেহেতু এখানেও আমাদের প্রত্যেকটা হারমোনিক অসিলেটরের অ্যাভারেজ এনার্জি, মানে প্রত্যেকটা যে কোনো একটা অ্যাভারেজ এনার্জি নির্ণয় করতে হবে। যেখানে এইখানে অ্যাভারেজ এনার্জিটা ইউজ করা হয়েছে সেটা হলো যে অ্যাভারেজ এনার্জি আমরা বের করে তখন প্রত্যেকটা হারমোনিক অসিলেটরে অ্যাভারেজ এনার্জি পাওয়ার পরে আমরা তখন 3n দিয়ে গুণ করলে আমরা টোটাল ইন্টারনাল এনার্জিটা পাই। তাহলে এখানেও অ্যাভারেজ এনার্জি নির্ণয় করার জন্য এখানে যেটা ইউজ করা হয়েছে, আগের যে ফর্মুলা ছিল আগের ফর্মুলাটা এই জায়গায় দেখা গেল যে কন্টিনিউয়াসলি চিন্তা করতো, ইন্টিগ্রেশন ছিল, ইন্টিগ্রেশন ই ই এক্সপোনেনশিয়াল মাইনাস ই বাই কে টি অথবা বোলসম্যান কনস্ট্যান্ট কে বিটি ডিই এরকম ছিল, এবং এক্সপোনেনশিয়াল মাইনাস ই কে বি ডিই এ হলো অ্যাভারেজ এনার্জি অফ এ হারমোনিক অসিলেটর, যেটা ক্লাসিক্যালি এখানে ইউজ করা হয়েছিল। তো যেহেতু আমরা এখানে এখন ডিসক্রিট এনার্জি লেভেল ইউজ করব, সেক্ষেত্রে এখানে এটাকে আমরা বোলসম্যান ডিস্ট্রিবিউশনও বলি, বোলসম্যান ডিস্ট্রিবিউশন অফ এনার্জি। এইটা এখানে তাহলে মডিফিকেশন হবে, যেহেতু ডিসক্রিট আমরা চিন্তা করছি সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা হলো কন্টিনিউয়াস, সেটা আর পরিবর্তে এখানে আমরা সামেশন ইউজ করব। সামেশনটা রান করবে n = 0 থেকে n = যতগুলো যেতে পারে ইনফাইনাইট, এবং এখানে হবে en এক্সপোনেনশিয়াল মাইনাস ফর্মটা একই থাকবে কেবিটি ডিভাইডেড বাই সামেশন অফ n = 0 to infinity। এখানে কি ছিল, এক্সপোনেনশিয়াল মাইনাস en কেবিটি। ভেরি গুড। তাহলে যেটা দেখা যাচ্ছে যে আমরা এখন তাহলে এখানে আমরা যেটা এখন ইউজ করব, আগে যেটা এখানে ইটা ব্যবহার করা হচ্ছিল ই ইকুয়াল টু হলো ই স্কোয়ার বাই 2m প্লাস হাফ m ওমেগা নট স্কোয়ার x স্কোয়ার, এটা ব্যবহার করতে। এখন এই ক্ষেত্রে যেহেতু আমরা কোয়ান্টাম হারমোনিক অসিলেটর চিন্তা করেছি, সেক্ষেত্রে এখন এই ক্ষেত্রে en ইকুয়াল টু হবে আমাদের ইকুয়াল টু আমরা বসাবো জাস্ট n প্লাস হাফ স্কয়ার ওমেগা নট। এটা হলো ক্লাসিক্যালি এটা ইউজ করেছে, এটা হলো কোয়ান্টাম মেকানিক্যালি এই কথাটা ইউজ করছে। এইটাই হলো মেইন মডিফিকেশন অফ দ্য অ্যাজাম্পশন, এবং এই একটু ইনক্লুড করার পরে তারা এই থিওরিতে আমরা আবার স্পেসিফিক হিট ক্যালকুলেট করতে পারি, এবং আমরা দেখি ইন দ্য ফ্লোয়িং কীভাবে রেজাল্টটা চেঞ্জ হয়। আচ্ছা, ওকে। তো এরপরে ক্যালকুলেশনটা আমরা জাস্ট এখানে ই নট n প্লাস হাফ এইচ বার ওমেগা নট পুট করলে ক্যালকুলেশনটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, সেটা আমি এখানে দেখাচ্ছি। তো ওই ইকুয়েশনটাতে যেখানে ইএন এখানে আছে, এই যে ইএন এবং এই যে ইএন, আমরা যদি n প্লাস হাফ স্কয়ার ওমেগা নট এখানে এস প্লাস জাস্ট ওই জিনিসটা পুট করলে যেটা ফর্মটা আসবে এরকম। এরপরে আমরা এখান থেকে এস নট স্কয়ার নট যেহেতু কনস্ট্যান্ট, সেটাকে আমরা কমন নিয়ে এবং এখানে হলো এস নট বাই কেটি, এখানে এক্স বসানো হয়েছে। এক্স মানে একটা বড় টার্ম, এই বড় টার্মটাকে একটা ছোট একটা প্যারামিটার দিয়ে প্রকাশ করার জন্য সেটা এক্স ইকুয়াল টু এখানে কনসিডার করা হয়েছে এক্স এবি টি, যেহেতু এটা বারবার লিখতে সমস্যা, এই জন্য ছোটো করে লেখা হলো এক্স, জাস্ট এই ফর্মটা দেওয়া হলো, আর এই ওমেগা নটটা এখানে আসলো। ক্যালকুলেশনটা স্ট্রেট ফরওয়ার্ড, এই জন্য আমি জাস্ট ফলো করছি। এরপরে স্টেপে যেটা আসলো, এই যে এখানে এক্স ইকুয়াল টু এটাই লেখা হয়েছে, যে এক্স ইকুয়াল টু হলো এটা কনসিডার করে ওরা সরি ওখানে হলো মাইনাসও দিয়েছে, এখানে দেখা গেল যে মাইনাস হলো। তাহলে
আমরা এর পরের যে ক্যালকুলেশন সেটা তাহলে এক্স ধরে এখানে আমরা যদি এটাকে এক্সপান্ড করি সেক্ষেত্রে আমরা এই রেজাল্টটা পাই। দেখা গেল এক্সপোনেনশিয়াল যেহেতু আছে এটাকে আমরা যদি এক্সপান্ড করি তাহলে দেখা গেল যে প্রথমটাতে আসতে হাফ, কত আসছিল ইয়েস, এই ইয়েটাকে যদি আমরা এক্সপান্ড করি মানে এন এর ভ্যালুগুলো বসাই, এন এর মান 0, এন এর মান 1, এন এর মান 2, 3, 4 এরকম করে যদি এক্সপান্ড করা হয় মানে সামেশনটা, এবং এই পরেরটাতেও যদি করা হয় তাহলে আমরা এই জিনিসটা পাই। যদি বা এখানে হাফ আসতেছে কারণ হলো এন এর মান যখন 0 তখন হাফ, এন এর মান যখন 1 তাহলে 1 প্লাস হাফ তো 3/2, এন এর মান যখন 2 1 প্লাস 2 হাফ প্লাস 2 ইকুয়াল টু 5/2, এবং উপরেও একইভাবে চেঞ্জ হচ্ছে। সেই জিনিসটাই আমি এখানে জাস্ট দেখাচ্ছি, এবং এই ক্যালকুলেশনটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এই জন্য আমি আর অতটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ফোকাস দিচ্ছি না। এরপরে এই জিনিসটাকে আমরা এই যে ডিফারেন্সিয়াল ফর্মে লিখতে পারি, কারণ এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি যেহেতু লোন আছে তাহলে কি 1/, এই টার্মটা হবে, এবং ডিফারেন্সিয়েশন অফ এটা করলে আমি আবার উপরের টার্মটা ব্যাক পাবো। সেজন্য এখানে এই ফর্মে লিখলে একটু সুবিধা আছে ক্যালকুলেশনটা। তারপরে লোন যেহেতু এখানে আবার x/2 কমন নেওয়া হয়েছে, কমন নিলে এখানে 1 e⁻x e⁻2x এরকম এই ফর্মটা পাওয়া গেল। এটা যেহেতু এটা লোনের সেক্ষেত্রে আমরা এটাকে এইটুকু এটা লোন হলো এটার উপর আছে, এটার উপর যদি থাকে তাহলে এইটা ইকুয়াল টু আমরা আবার এখানে মাইনাস এই ফর্মটা লিখতে পারি। ভেরি গুড, যদি লিখতে পারি তাহলে এই যে লোন এবং এক্সপোনেনশিয়াল, যদি আমি লোন x/2 থাকে এটা ইকুয়াল টু লোন, এবং এটা ক্যান্সেল হয়ে এটা থাকে x/2, এটাই এখানে বসানো হয়েছে x/2 মাইনাস লোন, দেখা গেল এটার সঙ্গে মাল্টিপ্লাই হলে এই ফর্মটা যেখানে এখানে বলে দেওয়া আছে এই ফর্মটা আসে। এটা আসার পরে আমরা তখন এখানে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে x/2 এর ডিফারেন্সিয়েট হলো হাফ, প্লাস এটাকে ডিফারেন্সিয়েট করা হয় 1/1 মাইনাস e⁻x, এখানে একটা মাইনাস আসবে, এই মাইনাসে প্লাস হবে, এবং যখন ভিতরেরটাকে ডিফারেন্সিয়েট করে তখন e⁻x আসতেছে। তাহলে ক্যালকুলেশনটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এবং এখানে সেটাই করেছে। আবার এই যে এটা যে ex যদি আমরা ভাগ করে দিই তাহলে এখানে আসবে ex, এই ফর্মটা আসতেছে। তার মানে আমরা এই ফর্মটা পেলাম। ক্যালকুলেশনটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এই জন্য আমি আর হাতে করলাম না, সময়টা একটু মানে লং যাতে না হয়। এটার পরে আমরা তখন তাহলে এই ক্যালকুলেটটা করার পরে অ্যাভারেজ এনার্জি যে এক্সপ্রেশনটা আমরা পাইলাম সেটা হলো যে অ্যাভারেজ এনার্জি যে এক্সপ্রেশন সেটা হলো এটা আমাদের এক্সপেক্টেড যে অ্যাভারেজ এনার্জি এক্সপ্রেশন, কারণ আমরা এটাই ইউজ করবো পরবর্তীতে। যাই হোক, এখন এখানে যেটা দেখা যাচ্ছে যে এবং আমি আরেকটু যদি ক্লিয়ার করে লিখি যে অ্যাভারেজ এনার্জি ইকুয়াল টু আসতেছে হাফ h/ω0 প্লাস h/ω0 ডিভাইডেড বাই e এক্সপোনেনশিয়াল ω0 বাই dt, মানে x এর মানটা যদি আমরা পুট করি তাহলে এটা পাই -1। এটাই হলো আমাদের, এবং এখানে এই টার্মটা অ্যাকচুয়ালি 0 পয়েন্ট এনার্জি যেটা বলেছি এই এটাকে আমরা বলি এটা হলো ইন্ডিপেন্ডেন্ট অফ এই পয়েন্টটাকে আমরা 0 পয়েন্ট এনার্জি বলছি, এবং সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। তার মানে এটা T0 টেম্পারেচারে যখন T ইকুয়াল টু যখন 0 তখনও আমরা একটা এনার্জি পাবো, মানে T ইকুয়াল টু যখন অ্যাবসলিউট 0 আর কি, তখন যেটা আমরা অ্যাভারেজ এনার্জি পাবো হাফ, এখানে যদি আমরা T0 বসাই তাহলে আমরা এই ইয়েটা পাবো হাফ h/ω0, যেটাকে আমরা বলছি 0 পয়েন্ট এনার্জি। এবং অ্যাকর্ডিং টু দ্য কোয়ান্টাম মেকানিক্স দ্য অ্যাটমস আর নট অ্যাট রেস্ট ইভেন অ্যাট 0 কেলভিন। এই কথাটা একটা বড় ফাইন্ডিংস, যেটা অলরেডি কোয়ান্টাম মেকানিক্সেও দেখানো হয়েছে যে যদি 0 কেলভিনেও আমরা একটা এনার্জি পাবো সেটা হলো 0, এবং ইচ অ্যাটম পজেস দ্য ভাইব্রেশনাল এনার্জি অফ দিস অ্যামাউন্ট। দ্যাটস ফাইন। তাহলে আমরা যদি এখন, এবং এটা অ্যাকচুয়ালি স্পেসিফিক হিটে কন্ট্রিবিউট করে না, কারণ যেহেতু স্পেসিফিক হিটের যে ডেরিভেশন যে সিভি ইকুয়াল টু হলো কি ডেল
ডেল অ্যাভারেজ ডেল ই বাই ডেল টি, যেহেতু টি এটা এখানে টি নাই, তার মানে এটা কনস্ট্যান্ট, এটা জিরো হয়, এটা কন্ট্রিবিউট করবে না। তো যাই হোক, এরপরে আমরা যখন ইন্টারনাল এনার্জি, যেহেতু আমরা এটা পাইলাম, এটা আমরা পাইলাম একটা হারমোনিক অসিলেটরের, এই এক্সপ্রেশনটা হলো একটা হারমোনিক অসিলেটরের এনার্জি, কার একটা হারমোনিক অসিলেটরের অ্যাভারেজ এনার্জি। তাহলে আমরা যেহেতু আমরা কনসিডার করেছি যে n সংখ্যক অ্যাটম নিয়ে যদি কোনো একটা ক্রিস্টাল গঠিত হয় এবং তার ইন্টারনাল এনার্জি যেটা হবে সেটা আমরা অলরেডি জানি, তার ইন্টারনাল এনার্জি হবে স্পেসিফিক হিট হলো আমরা মানে ইন্টারনাল এনার্জি, সেটাকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এবং এই যদি n সংখ্যক অ্যাটম হয়, n নাম্বার অফ অ্যাটম হয়, তাহলে প্রত্যেকটা অ্যাটম তিনটা হারমোনিক অসিলেটর হিসাবে কাজ করে। এবং কেন তিনটা হারমোনিক অসিলেটর হিসাবে কাজ করে সেটা আমি অলরেডি বলেছি। যেহেতু যদি কোনো একটা ক্রিস্টালের মধ্যে দিয়ে ওয়েভ প্রপাগেট করে, কোনো একটা ক্রিস্টালের ভিতর দিয়ে ওয়েভ প্রপাগেট করে, তখন এই অ্যাটমটা লংজিটিউডিনালি ভাইব্রেট করতে পারে। এবং এক্স ওয়াই, যেহেতু আমাদের কি তিনটা এক্স ওয়াই এবং জেড তিনটা ইয়ে আছে, সেক্ষেত্রে এর ভাইব্রেশনাল ডিরেকশনটা হবে তিনটা, ইন্ডিপেন্ডেন্টলি সে তিন দিকে ভাইব্রেট করতে পারে। ইন্ডিপেন্ডেন্টলি, কথাটা বলতে হবে কিন্তু, ইন্ডিপেন্ডেন্টলি তিন দিকে ভাইব্রেট করতে পারে। বিধায় একটা অ্যাটম তিনটা হারমোনিক অসিলেটর হিসাবে কাজ করছে। এবং এখানে একটা হলো লংজিটিউডিনাল মুড, বাকি দুইটা হলো ট্রান্সভার্স মুড। অনেক ক্ষেত্রে এটা স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়। তাহলে এখন n সংখ্যক যদি আমার অ্যাটম থাকে, তাহলে আমার হলো 3n সংখ্যক হলো টোটাল অ্যাটম। এবং একটা, যেহেতু আমরা অলরেডি বের করেছি একটা অসিলেটরের অ্যাভারেজ এনার্জি হলো ই বার, হ্যাঁ ই বার, তাহলে সেই আমরা যদি ইকুয়েশনটা এখানে পুট করি, মানে যেটা আমরা কিছুক্ষণ আগে বের করলাম, যে এই ইকুয়েশনটা যদি এখানে পুট করা হয়, তাহলে যেটা আমরা পাবো 3/2 n h bar omega naught plus 3n omega naught exponential h omega naught kBT -1। এখন আমরা জানি স্পেসিফিক হিট অফ এ সলিড, স্পেসিফিক হিট of solid at a constant volume, যেহেতু এটা ভলিউমের অতটা চেঞ্জ হয় না, তাহলে সিভি ইকুয়ালটা আমরা লিখতে পারি দ্য ডিফারেন্সিয়েশন অফ টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এটা ইকুয়াল টু, তাহলে আমরা যেহেতু ডিফারেন্সিয়েট উইথ দ্য টেম্পারেচার, সেক্ষেত্রে এই টার্মটা জিরো হয়ে যাবে, এই টার্মটা জিরো হয়ে যাবে, এই টার্মটা হবে জিরো। এবং আমরা যেটা এখানে এই তাহলে আমাদের আসতেছে কি লিখি, ইকুয়াল টু, যেটা হলো যে আমরা লিখতে পারি এখানে 3n omega naught divided by exponential h omega naught divided by kT -1 এটা আমরা পাবো। এটা যদি আমরা এখানে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, সেক্ষেত্রে যেটা হবে যে ডিফারেন্সিয়েট করলে এগুলা সবই কনস্ট্যান্ট, এগুলা কনস্ট্যান্ট হওয়ার কারণে এই টার্মগুলি হলো কনস্ট্যান্ট। এটা শুধু ডিফারেন্সিয়েবল যে টেম্পারেচার আছে, প্রথমে এক্সপোনেনশিয়াল হবে। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ লিখছি। সিভি ইকুয়াল টু যেটা হলো যে 3n kB এই জিনিসটা আসবে, এবং এস নিয়েও আসবে। এটা উপরে যেটা ছিল স্টার্ট ওমেগা নট, তাহলে আমি যদি একবার ডিফারেন্সিয়েট করি, প্রথমে এক্সপোনেনশিয়ালটাকে করলে যেটা পাওয়া যাবে 1/, এখানে আসবে h বার ওমেগা নট kBT -1, এটা হবে স্কোয়ার। হ্যাঁ, এখানে তাহলে একটা -1 আসবে। তারপরে আবার ভিতরের টুকু করতে গেলে যেটা আসবে, যেহেতু এখানে টি আছে, সেক্ষেত্রে যেটা আসবে টি থাকার কারণে যেটা আসবে হলো h ওমেগা নট kB, এখানে আসবে হলো kB
টি স্কোয়ার, এখান থেকে আরেকটা মাইনাস আসবে। তো এই মাইনাস এখান থেকে আরেকটা মাইনাস আসবে, এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা আরেকটা মাইনাস আসবে, এই মাইনাস প্লাস হয়ে গেলে তখন আমরা যেটা পাই এবং সাথে যেটা থেকে যাবে, যেটা যেহেতু এই ভিতরটুকু করার পরে একটু এর যে এক্সপোনেনশিয়াল যেটা ছিল ওটু হয়ে আবার এই টার্মটুকু থেকে যাবে ই টু দি পাওয়ার এই কাট ওমেগা কেবি টি, হ্যাঁ কেবিটি, এই টার্মটুকু থেকে যাবে আনচেঞ্জ। এটা আমরা ডিফারেন্সিয়েশন করতে। তার মানে যেটা ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হলো, আমি যদি লিখি এখানে যেটা ফাইনালি সেটা হলো 3n কেবি স্কার্ট ওমেগা নট, এখানে স্কার্ট ওমেগা নট আছে, হ্যাঁ স্কার্ট ওমেগা নট কেবি কেবি কেটে যাবে, অথবা এখানে কেবি ছিল না, এটা হবে না, এটা ছিলই না। তাই যদি হয় তাহলে এখানে যেটা আমরা লিখতে পারি, যেহেতু এখানে একটা কেবি আছে দুইটা ইয়ার, তাহলে এখানে 3n কেবি এখানে লিখতে হবে, যে এখন আমি একটা এক্সট্রা লিখছি এই জন্য স্টার ওমেগা নট কেবি টি, এটা আমরা হল স্কয়ার হিসাবে লিখতে পারি। আর সাথে আসতেছে এখানে এই পাশে ই বার এইচ বার ওমেগা নট কেবি টি ডিভাইডেড বাই বার এইচ বাই ওমেগা নট কেবি টি মাইনাস 1। ডোন্ট কনফিউজ, এখানে অ্যাকচুয়ালি প্রথমেই কেবিটা হবে না, কারণ এখানে যখন আমার এখানে একটা কেবি আর আমি যখন এখানে স্কোয়ার লিখেছি তাহলে আরেকটা কেবি এখানে বাড়ায় লিখেছি, ওইটাকে এখানে গুণ করে দিয়েছি। ইয়েস, এটাই হলো আমার ফাইনাল ইকুয়েশন 3n কেবি। এখন আমরা আবার কাজ করতে পারি যে এটাই অ্যাকচুয়ালি ফাইনাল ডেরিভেশন অফ স্পেসিফিক হিট অ্যাকর্ডিং টু দ্য আইনস্টাইন থিওরি। এটাই হলো ফাইনাল এক্সপ্রেশন কেবি। এখন এখানে যেটা করা হয়েছে, এখানে যেহেতু এটা এইচ বার ওমেগা নট কেবি একটা কনস্ট্যান্ট, সেক্ষেত্রে এটাকে আইনস্টাইন টেম্পারেচার থিটা ই ইকুয়াল টু এইচ বার ওমেগা নট বাই কেবি, এটা যেহেতু একটা কনস্ট্যান্ট, এটা যেহেতু বড় একটা সংখ্যা, এটাকে বড় একটা মানে বড় করে লিখতে হচ্ছে, এটাকেই ছোট করে আইনস্টাইন টেম্পারেচার হিসাবে এখানে এটা ই হিসাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ফলে আমাদের যে ইকুয়েশনটা হবে, যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হলো যে ইভি ইকুয়াল টু 3n বি হলো থিটা ই ডিভাইডেড বাই টি হোল স্কয়ার টু দি পাওয়ার থিটা ই ডিভাইডেড বাই টি হবে থিটা ই ডিভাইডেড বাই টি মাইনাস 1 হোল স্কয়ার। এটাই হলো এক্সপ্রেশন, জেনারেল এক্সপ্রেশন, এটা হলো জেনারেল এক্সপ্রেশন অফ স্পেসিফিক হিট অ্যাকর্ডিং টু দ্য আইনস্টাইন থিওরি। এখন আমরা এখানে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, কারণ ওখানে আমরা দেখেছিলাম যে হায়ার টেম্পারেচারের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি সেটা হলো 3R, যেটা আমরা সিভি ইকুয়াল টু পাচ্ছিলাম 3R, যেটা হলো ক্লাসিক্যাল অনুযায়ী হায়ার টেম্পারেচারের ক্ষেত্রে এটা এক্সপেরিমেন্টের সঙ্গে ফিট করছিল, বাট লোয়ার টেম্পারেচার। তাহলে আমরা এখানে দেখি ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করে যে যখন হায়ার টেম্পারেচার, তাহলে কন্ডিশন 1 এখানে যদি আমরা চিন্তা করি, 1 নম্বর কন্ডিশন ফর হায়ার টেম্পারেচার হায়ার টেম্পারেচারের ক্ষেত্রে, তাহলে যেহেতু কেবি এর সঙ্গে টি গুণ আছে, সেক্ষেত্রে এই টার্মটা অনেক বড় হবে তার থেকে এইচ বার ওমেগার থেকে, ওমেগা নট, এইটার থেকে এই টার্মটা অনেক বড়। সেক্ষেত্রে আমরা এখানকার বিহেভিয়ারটা দেখি, তাহলে যেটা হলো এক্সপোনেনশিয়াল, আমাদের যে মেইন টার্ম সেটা হলো এক্সপোনেনশিয়াল এইচ ওমেগা নট কেবি টি। যেহেতু এই কেবিটিটা অনেক বড়, সেক্ষেত্রে এই টার্মটা হবে অনেক ছোট।
তাই যদি হয় তাহলে আমাদের যেহেতু এই টার্মটা এখানে আছে, এটা আমরা যে থিটা ই এর মানটা বসাই, তাহলে এটা -1 ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি যে এটাকে যদি আমরা এক্সপান্ড করি, এটাকে যদি আমরা এক্সপান্ড করি, এটার এক্সপানশন হলো যেটা হলো যে টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এরকম হবে। এবং যেহেতু এটা বড় হওয়ার কারণে এটা আমরা অনেক ছোট, সেক্ষেত্রে আমি লিখতে পারি 1 প্লাস ইস নট ওমেগা নট কেবিটি প্লাস এখানে মনে হয় হাফ আছে, হাফ এইচ ওমেগা নট কেবিটি হোল স্কোয়ার প্লাস এভাবে চলতে থাকবে। তার শেষে কি আছে আমার -1 এটা, তাহলে এখানে -1 থাকার কারণে এই যে -1 আছে, এই -1 আছে, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এবং এই কেবিটি অনেক বড় হওয়ার কারণে এই টার্মটা অনেক ছোট হবে, এবং সেটাকে যদি স্কোয়ার করা হয় সেটা আরও অনেক ছোট হবে। সেক্ষেত্রে এই হায়ার অর্ডার টার্মগুলো আমরা নেগলেক্ট করব। তাহলে আমরা এটা ইকুয়াল যেটা লিখতে পারি সেটা হলো এইচ ওমেগা নট ডিভাইডেড বাই কেবিটি। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে এইটার পরিবর্তে আমরা এই জিনিসটা লিখতে পারি। তাই যদি লিখি, আমি আবার দেখছি এখানে, তাহলে আমাদের যে মেইন ইকুয়েশন ছিল সেটা হলো যে হ্যাঁ, উপরে যে এক্সপোনেনশিয়াল ছিল পুরোটাই যদি আমরা এখানে সিভি ইকুয়াল টু 3n কেবি এইচ ওমেগা নট কেবিটি হোল স্কোয়ার লিখতে পার, হোল স্কোয়ার ইকুয়াল টু উপরে ছিল ই টু দি পাওয়ার, এটাকে যদি এক্সপান্ড করি এবং প্রথম দুইটা টার্ম রাখি 1 প্লাস এইচ বার ওমেগা নট কেবিটি, এটা আমরা রাখলাম, কেন হায়ার টার্মগুলো আমরা বলছি এটা হবে এইচ ওমেগা নট কেবিটি হোল স্কোয়ার, এটা আরও অনেক ছোট, সেক্ষেত্রে এই টার্মগুলোকে আমরা ডিসকার্ড করি, শুধু এই টার্মটাকে রাখা হয়। রাখার ফলে এবং নিচে যেটা আমরা পাচ্ছিলাম সেটা হলো এইচ ওমেগা নট কেবিটি হোল স্কোয়ার। তো এটাকে আমরা এটাকে যদি আমরা ভাগ করি, এই যে এখানে কেবিটি এটা এবং এটা ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে আমাদের সিভি ইকুয়াল টু 3n কেবি, আমাদের শুধু থাকতেছে 1 প্লাস এইচ ওমেগা নট কেবি, এই টার্মটা থাকছে। ফর লার্জ টি, যেহেতু ফর লার্জ টি ফর লার্জ টি তাহলে এই টার্মটাও টেন্ডস টু 0-র দিকে যাবে, কারণ যেটা অনেক বড়, এই টার্মটা অনেক বড় হচ্ছে এবং ভাগ করলে দেখা গেল যে 0-র কাছাকাছি। এই জন্য এটাকে আমরা কেবিটি, এটা টেন্ডস টু 0 যখন লার্জ টি, তাহলে যেটা আমরা পাচ্ছি সিভি ইকুয়াল টু 3n কেবি, এবং এটা ইকুয়াল টু আমরা 3r লিখতে পারি, যেটা হায়ার টেম্পারেচারের ক্ষেত্রে ক্লাসিক্যাল যে ডুলং প্যাপ্টিস ল সেটাই আমরা পাচ্ছি। এটা হলো ক্লাসিক্যাল যে রেজাল্ট সেটা অবটেইন করছে। তার মানে আইনস্টাইনের যে থিওরি, এটা বলা যায় যে মানে ফর হায়ার টেম্পারেচারের ক্ষেত্রে যেটা ক্লাসিক্যাল যেটা পেয়েছিল, ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী যেটা পেয়েছি এবং আইনস্টাইন থিওরি অনুযায়ী আমরা একই রেজাল্ট পাচ্ছি। এবং আমরা যদি সেকেন্ড কন্ডিশনটা এখন চিন্তা করি, সেকেন্ড কন্ডিশনটা হলো লোয়ার টেম্পারেচারটাই আমাদের মেইন ফোকাস। অ্যাকচুয়ালি লোয়ার টেম্পারেচারটা যেহেতু মেইন ফোকাস, সেক্ষেত্রে লোয়ার টেম্পারেচারের ক্ষেত্রে আমাদের যে ইয়াটা করতে হবে এটা হলো যে আবার আমরা সেকেন্ড কন্ডিশনটা চিন্তা করি। সেকেন্ড কন্ডিশন হলো ফর লোয়ার টেম্পারেচার যখন টেম্পারেচারটা প্রায় 0-র কাছাকাছি, লো টেম্পারেচার বিহেভিয়ার, যখন টেম্পারেচারটা অনেক ছোট, টেম্পারেচারটা অ্যাকচুয়ালি টেন্ডস টু 0-র কাছাকাছি যদি হয়, সেক্ষেত্রে দেখা গেল কেবিটিটা অনেক ছোট হবে। এটা কার থেকে ছোট হবে? এইচ বার
ওমেগা নট, এইচ কাট ওমেগা নট, অথবা এটাও বলা যায় যে টি অনেক ছোট কাট থেকে এটা আইনস্টাইন টেম্পারেচার থেকে অনেক ছোট। এই ক্ষেত্রে আমরা আবার যেটা ওখানে যে আমাদের মেইন ফ্যাক্টর যেটা এক্সপোনেনশিয়াল যে ফ্যাক্টরটা ছিল, এক্সপোনেনশিয়াল এইচ বার ওমেগা নট ডিভাইডেড বাই কেবিটি মাইনাস 1, এটা ইকুয়াল টু এই টার্মটা অনেক বড় হবে। এই ক্ষেত্রে যেহেতু এটার মানটা ছোট, তাহলে এই টার্মটা অনেক বড় হবে। বড় হওয়ার কারণে আমরা 1টাকে এখানে নেগলেক্ট করতে পারি। এটা তাহলে আমরা 1 যদি নেগলেক্ট করি তাহলে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এইচ বার ডিভাইডেড বাই কেবিটি লিখতে পারি। তাহলে আমাদের যে অ্যাভারেজ এনার্জির যেটা সেটা আমরা দেখতে পারি। ওটা যদি এরকম হয়, সেক্ষেত্রে আমরা যেহেতু এটা স্কোয়ার ছিল, তাহলে আমাদের সিভিটা যেটা লিখতে পারি যে আমাদের স্পেসিফিক হিটের যে এক্সপ্রেশন সেখানে যে আমরা বসাই এন কেবি এইচ ওমেগা নট ডিভাইডেড বাই কেবিটি হোল স্কোয়ার করেছিল আমাদের এক্সপোনেনশিয়াল এইচ ওমেগা নট ডিভাইডেড বাই কেবিটি। আর এখানে যেহেতু আমরা পাচ্ছি এটা নিচেরটা ছিল, নিচে ছিল এই টার্মটা, এটাই করে আমরা লিখতে পারতেছি এইচ ওমেগা নট বাই কেবিটি, এটা স্কোয়ার ছিল। তাহলে এটা এবং এটা কেটে গেল, তাই যদি হয় তাহলে আমরা এখানে স্কোয়ার কেটে গেল, নিচে এক্সপোনেনশিয়াল যে টার্মটা থাকলো এটার ক্ষেত্রে আমাদের যেটা হলো 3n কেবি ইকুয়াল টু 3n কেবি। এখানে আমরা এইচ ওমেগা নট কেবি টি হোল স্কোয়ার, এখানে যেটা পাচ্ছি সেটা হলো যে ই টু দি পাওয়ার মাইনাস পাচ্ছি, এক্সপোনেনশিয়ালি ডিকে আর কি, কেবিটি। এই এক্সপ্রেশনটা পাওয়া যাচ্ছে ফর লোয়ার টেম্পারেচার রিজনের ক্ষেত্রে। তার মানে ভেরি সারপ্রাইজিং রেজাল্ট যে লোয়ার টেম্পারেচারের ক্ষেত্রে কেবিটি, যেমন টেম্পারেচার যখন লোয়ার টেম্পারেচার, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এই স্পেসিফিক হিট যেটা ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী কনস্ট্যান্ট ছিল, এটা লোয়ার টেম্পারেচারের ক্ষেত্রে দেখতেছি যে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে এবং যখন লোয়ার টেম্পারেচার, যেমন দেখা গেল যে যদি টি টেম্পারেচারটা যদি থিটা ই যেটা ছিল, থিটা ই থেকে যদি অনেক ছোট হয়, সেক্ষেত্রে দ্য হিট ক্যাপাসিটি, দ্য স্পেসিফিক হিট ইজ proportional to e to the power minus theta by t, which is a dominating factor. এই ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি ডমিনেটিং, তার মানে ওই ফ্যাক্টরটাকে রিডিউস করবে। এবং আমরা যদি গ্রাফিক্যালি দেখি, এখানে গ্রাফ যদি এখন ড্র করি, গ্রাফটা ড্র করলে যেটা দেখা যাবে, আমি যদি এইদিকে থিটা ই ডিভাইডেড বাই টি প্লট করি এবং এখানে হলো 0 টেম্পারেচারের ক্ষেত্রে এখানে দেখা গেল 0.2, 0.4, 0.6 এরকম করে হয়। এবং এখানে যদি থিটা ই মানে এটা সমান যদি টেম্পারেচার হয়, থিটা ইটা হলো আমাদের যে ম্যাক্সিমাম মানে যে টেম্পারেচার, এটা একটা ডিস্টিংগুইশ করে। থিটা ইটা হলো যে হায়ার টেম্পারেচার এবং লোয়ার টেম্পারেচারের ডিস্টিংগুইশন। এবং এখানে যদি 8 হয় এবং এটা 1, তাহলে আমি যদি আবার এদিকে সিভি প্লট করি, সিভিটা যদি এদিকে প্লট করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে 1 দেখা গেল যে 1, 2, এটা ইউনিটটা হলো ক্যালোরি পার মোল পার কেলভিন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা হলো যে কনস্ট্যান্ট যে ভ্যালুটা, এবং এই 1-এর পজিশনের ক্ষেত্রে যায় এটার সঙ্গে, এবং যে থিওরিটিক্যাল ভ্যালুটা আমাদের যে এক্সপেরিমেন্টাল ভ্যালু সেটা এরকম হয়, কিন্তু যে থিওরিটিক্যাল আমরা যেটা এখন পাইলাম সেটা অ্যাকচুয়ালি হায়ার টেম্পারেচারের ক্ষেত্রে বেশ ম্যাচ করে। যখনই আবার লোয়ার টেম্পারেচারের দিকে যায়, এই জায়গায় এসে
মিসম্যাচ হয়। সেটা হলো যে এখনও তাহলে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এই টেম্পারেচারটা কমছে, কিন্তু এক্সপেরিমেন্টালের সাথে, এটা হলো আমাদের এক্সপেরিমেন্টাল যে কার্ভ, এই এক্সপেরিমেন্টালের সাথে এখনও মিসম্যাচ করছে, এখনও ম্যাচ করছে না। মানে হায়ার টেম্পারেচারের দিকে করছে, এখনও এই রেঞ্জের হায়ার টেম্পারেচার করছে, বাট যখন ভেরি লো মানে জিরোর কাছাকাছি আসতেছে তখন মিসম্যাচ করছে। তার মানে যেটা দেখা গেল যে এখনও যে অ্যাজামশনগুলো আছে এই অ্যাজামশনগুলো এখনও ঠিক হয়নি, এবং এই যে ডিসক্রিপেন্সি, এই যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট এবং যে থিওরিটিক্যাল রেজাল্ট, এই ডিসক্রিপেন্সিটা আইনস্টাইনের যে কোয়ান্টাম থিওরি সেটা ব্যবহার করার ফলেও দেখা গেল এখনও ডিসক্রিপেন্সি রয়েছে, এবং সেটা সায়েন্টিস্ট ডিবাই অ্যাকচুয়ালি ওভারকাম করেছে। এবং এই এই যে এক্সপেরিমেন্টাল যে ইয়াটা সেটা অ্যাকচুয়ালি টি কিউব লটা ফলো করে। তাই আমাদের যখন টি কিউব আসে নাই, সেটা হলো এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, সেটা আসছে স্পেসিফিক হিটে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, সেটা আসছে, কিন্তু টি কিউব লয়ে আসে নাই। এবং এই অ্যাজামশনগুলি আবার 1912 সালে ডিবাই সেই ডিসক্রিপেন্সিটা রিমুভ করেছে। তার মানে আইনস্টাইনের যে থিওরি সেটা এনাফ না, আমাদের যে স্পেসিফিক হিট যেটা রিডিউস হচ্ছে টেম্পারেচারে, সেটা এক্সপ্লেইন পুরোপুরি করতে পারছে না। তাহলে এখানে ড্রব্যাকটা কী ছিল? আইনস্টাইন থিওরির যে আইনস্টাইন থিওরির অ্যাকচুয়ালি যে ড্রব্যাক ছিল সেটা হলো যে drawbacks of Einstein theory. আইনস্টাইন থিওরি, এখানে আইনস্টাইন যেটা অ্যাজিউম করেছিল যে হারমোনিক অসিলেটরগুলা একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে, ন্যাচারাল মানে সব হারমোনিক অসিলেটরগুলো একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জের ভিতরে তারা ভাইব্রেট করতে পারে, সেই জিনিসটা বলেছে যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। কিন্তু যেহেতু এই হারমোনিক অসিলেটরগুলা একটা স্প্রিংয়ের মতো করে কাপল্ড, সেক্ষেত্রে এটা এনভায়রনমেন্টে একই হইলেও এর ফ্রিকোয়েন্সিগুলা অ্যাকচুয়ালি অনেকগুলা মুড হতে পারে, মানে অনেকগুলা ফ্রিকোয়েন্সি এখানে প্রেজেন্ট থাকতে পারে, সেই জিনিসটা সে কনসিডার করে নাই। তার মানে আইনস্টাইন মডেল প্রোভাইড এ মাচ বেটার এক্সপ্লানেশন ফর দ্য ভেরিয়েশন অফ specific heat with temperature than the classical theory, but it fails to account for the values of specific heat at very low temperature. The discrepancy arises due to the oversimplified assumption of Einstein model in which the atomic oscillator are considered to vibrate independently at the same frequency. সে একটা সেম ফ্রিকোয়েন্সিতে, একটা কমন ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করার কথা বলেছে। এটাই হলো এখানে প্রবলেম। এবং পরে এই ডিসক্রিপেন্সিটা রিমুভ করছে যে ডিভাইস সে কনসিডার করছে যে অ্যাকচুয়ালি দিস হারমোনিক অসিলেটরস আর কাপলড টুগেদার অ্যান্ড দে মে হ্যাভ এ নাম্বার অফ পসিবল ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি রাদার দ্যান এ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, রাদার দ্যান এ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি থেকে অনেকগুলো ফ্রিকোয়েন্সি থাকতে পারে, সেই জিনিসটা। এবং এই এক্সপ্লানেশনটা অ্যাকাউন্ট করলো, মানে কনসিডারেশনে নিয়েছে ডিবাই মডেল, সেই জিনিসটাই কনসিডারেশনে নিয়ে যে এখানে অনেকগুলা মুডস থাকতে পারে, অনেকগুলা মুডস মানে অনেকগুলা ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে পারে, নর্মাল মুডসে ভাইব্রেট করতে পারে। যেই লেকচারটা আমরা নর্মাল মুডের জন্য অলরেডি আমি দিয়েছি, সেগুলো হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগের যে লেকচার মোটামুটি সবগুলাই অনেক ইম্পর্টেন্ট, এই জন্য সেই লেকচারগুলো দেখে এই জিনিসগুলো বুঝতে হবে। তো থ্যাংক ইউ অল, হোপ ইট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য আইনস্টাইন থিওরি অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি।